উদাহরণস্বরূপ আপনি একটি স্থাবর সম্পদ অর্থাৎ ঢাকার কেরানীগঞ্জে যে আয়কর অধিক্ষেত্র এখানে একটি ৬ তলা বাড়ির মালিক, আপনি আপনার আয়কর নথিতে প্রদর্শন করেননি। এখানে আয়কর বিভাগ এবং আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা আপনাকে কোনোভাবেই ট্যাক্স লায়াবিলিটিস থেকে উদ্ধার করতে পারবে না। আইনেই শান্তি, আইনেই মুক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা দীর্ঘকালীন করদাতা আছেন তারা অবশ্যই আয়কর আইন অনুসরণ করেই চলছেন। এক্ষেত্রে আমি একটি কথা বলে থাকি, যুক্তি মুক্তি। পাশাপাশি আমার কাছে মনে হয় আইনেই শান্তি, আইনেই মুক্তি। হ্যাঁ, আয়কর আইন যারা আমরা অনুসরণ করে কাজ করি, সম্মানিত করদাতা এবং পেশাজীবীরা, এখান থেকে যদি আমরা আইনটাকে খুব ভালোভাবে চর্চা করে, গবেষণা করে এবং করদাতা হিসেবে সকল কমপ্লায়েন্ট ফলো করে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা শান্তি পাব এবং আইনি ঝামেলা থেকে মুক্তি পাব। এক্ষেত্রে যে ব্যতিক্রম ঘটে থাকে, ঘটতেই পারে, ঘটবে। আমরা যারা করদাতা আছি আমাদেরও একটি শুধু উন্নাসিকতা না, আমরাও অনেক কিছুতেই হতাশ থাকি যে আমার আয়কর নথি এত ভালো করে কি করব, আমার পাশের জনের আয়কর নথি নেই। আমরা চিন্তা করি আমি কর দিয়ে কি করব, রাষ্ট্র থেকে বিনিময়ে কি পাচ্ছি, নানানমুখী কথা থাকতে পারে। যে যাই বলুন না কেন, আয়কর বিভাগ আপনাকে মুক্তি যদি দিতেই চায় তাহলে এই আইনের ভিত্তিতেই দিতে হবে। এবং আয়কর বিভাগ যদি আপনাকে এই কোনো কর ধার্য করে লায়াবিলিটিস ক্রিয়েট করে, তাহলে আইনের ভিতরেই রেখেই করতে হবে। এখানে ব্যক্তিগত লাভ, লোকসান বা আবেগের কোনো স্থান নেই। হ্যাঁ, একটি আরবিট্রেশন করার সুযোগ থাকতে পারে, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকতে পারে, আইনের প্রয়োগ থাকতে পারে, অথবা আপনাকে কিছুটা বিবেচনায় নিতে পারে, ওনাদের যতটুকু ক্ষমতা থাকে সমঝোতা করতে পারে। যদি এটা আইনের ভিতরে, আইনের ভিত্তিতে হয়, তাহলে আপনাকে মুক্তি দেওয়ার সুযোগ আছে। আর যদি বিষয়টির মধ্যে এরকম কোনো উপস্থাপনযোগ্য ব্যাপার থাকে যেখানে কোনোভাবেই আপনাকে কোনো সুযোগ সৃষ্টি বা করে দেওয়ার সুযোগ নেই, তাহলে সেটা আইনি মাধ্যমে যাবে। উদাহরণস্বরূপ আপনি একটি স্থাবর সম্পদ অর্থাৎ ঢাকার কেরানীগঞ্জে যে আয়কর অধিক্ষেত্র এখানে একটি ৬ তলা বাড়ির মালিক, আপনি আপনার আয়কর নথিতে প্রদর্শন করেননি। এখানে আয়কর বিভাগ এবং আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা আপনাকে কোনোভাবেই ট্যাক্স লায়াবিলিটিস থেকে উদ্ধার করতে পারবে না। তবে এই আইনের ভিতরে থেকে আপনাকে মুক্তি অর্জন করতে হবে এবং এখান থেকে আপনাকে শান্তি নিতে হবে। সেটা আবার আইনে বলা আছে। এই আইনটাকে আপনার মানতে হবে এবং চর্চা করতে হবে, এতটুকুই। আর আরেকটি বিষয় আমরা প্রায়শই করদাতাদের পক্ষ থেকে পেয়ে থাকি যে আমাদের আয়কর কর্তৃপক্ষ অনেক সময় ব্যাড অ্যাসেসমেন্ট করে থাকেন ওনাদের বাসায়, করদাতাদের বাসায়, বা আমরা যারা পেশাজীবী তারা অনেক সময় মনে করি যে আমাদের উপর ব্যাড অ্যাসেসমেন্ট বা ভুল ভাবে আমাদের আইন প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে এটা খুবই ব্যতিক্রম, অনেক সময় আইনের ব্যত্যয় ঘটে থাকে। তবে এখান থেকে বের হতে চাইলেও আপনি আইনি পথেই অর্থাৎ আইনেই শান্তি, আইনি মুক্তির নীতিতেই বের হতে হবে। এক্ষেত্রে যারা ব্যাড অ্যাসেসমেন্ট করে থাকেন তাদেরও কিছু দায় চলে আসে, কিন্তু এই দায়টা চলে আসলেও জবাবদিহিতার জায়গাটা এখনো সৃষ্টি হয়নি। অর্থাৎ তাদের এই অদক্ষতা বা অসততা যাই বলি না কেন, এখান থেকে মুক্তি মিলার সুযোগটিও আইনে বলা আছে, কিন্তু সে আইনটা এখনো যুক্তির মধ্যে আসেনি। পরিশেষে আজকের এই পর্বে আপনারা বিশেষ কিছু কথা শুনেছেন, যে কথাগুলো হয়তো বা আপনাদের কাছে একটু ভিন্ন রকম মনে হতে পারে। এখানে স্পষ্টত আয়কর আইনের অনেক বিষয়ই আমি নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে নিয়ে আসিনি, কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আমরা যারা পক্ষ আছি, অর্থাৎ করদাতা একটি পক্ষ, যারা আয়কর আইন অনুসরণ করে করদাতা, এবং যারা পেশাজীবী আয়কর আইন নিয়ে কাজ করেন তারাও আয়কর আইন অনুযায়ী একটি প্রতিনিধিত্ব পেশাজীবী, এবং যারা সরকারের রাজস্ব আহরণ করে থাকেন অর্থাৎ এই যে রাজস্ব সংগ্রহ করে থাকেন তারাও আয়কর অনুযায়ী একটি পক্ষ। আমরা সকল পক্ষই যদি ভালো থাকতে চাই তাহলে অবশ্যই আয়কর আইনের মধ্যেই আমরা যুক্তি, আয়কর আইনের মধ্যে মুক্তি, আয়কর আইনের মধ্যে শান্তি খুঁজব। এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং 2025 সনের
1 জুলাই হতে 30 নভেম্বরের মধ্যে আপনার আয়কর নথি উপযুক্ত উপায়ে যথাসময়ে দাখিল করবেন। সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি।